আজকে তার কাছে আমরা কিছু কথা শুনবো। আজকের অনুষ্ঠান শ্রী পার্থসখা অধিকারী এবং তার নাট্য সমগ্র দুই সম্পর্কে। এখন মঞ্চে বিশেন্দু। নমস্কার। মঞ্চে উপবিষ্ট অতিথি মহাশয় এবং অন্যান্য গুণীজন এবং সহদর্শক শ্রোতাদের আমার দেবীপক্ষের শুভেচ্ছা জানাই। আজকে অনেক গুণী মানুষ পার্থক্য সম্পর্কে অনেক কথা বলেছেন। নতুন কিছু বিশেষ বলার নেই, তবুও দুই একটা কথা একটু বলার চেষ্টা করবো, খুব বেশি দীর্ঘায়িত করবো না। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, 8-এর দশক 9-এর দশক, যদি একটু কান পাতি এই দুটো দশকে, এই দুটো দশক জুড়ে শুধু শুনতে পাবো মহিদুলের পতনের শব্দ। প্রথম দিকে চলে গেলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, পিছন পিছন মহানায়ক উত্তম কুমার, তারপর সত্যজিৎ রায়, তারপর 9-এর দশকের শেষের দিকে শম্ভু মিত্র মহাশয়। এই দুটো দশক অদ্ভুত একটা দৈন্যতার দশক, একটা শূন্যতার দশক। এই দুটো দশক জুড়ে বাংলা চলচ্চিত্র এবং থিয়েটার জগতে এক অদ্ভুত শূন্যতার সৃষ্টি হল, যে শূন্যতা সম্ভবত আজও ভরাট করে উঠতে পারিনি আমরা, বা কোনোদিন পারবো কিনা তাও জানি। পশ্চিমবঙ্গের যে নাট্য সমাজ, প্রফেশনাল নাট্য জগৎ, সেটা প্রায় শেষের দিকে চলে এল। মফস্বলে একজন দুজন ব্যক্তির হাত ধরে টিম টিম করে জ্বলতে থাকলো থিয়েটারের আলো। সেই 8-এর দশকের মাঝামাঝিতে, শুরুর দিকেই বলা হলো, কৃষ্ণনগর শহরে একজন মানুষ, পার্থসখা অধিকারী, মূলত একক প্রচেষ্টায়, একার খরচে, একার মননে জলসা খুশি রেপার্টরি থিয়েটার বলে একটি থিয়েটার ক্লাব শুরু করলেন। সেখানে তিনি নিজে নাটক লিখতেন এবং নিজের একক প্রচেষ্টায় সেই নাটকগুলি মঞ্চস্থ করতেন। এখন যে দৈন্যতার কথা বলছিলাম, সেই এই যে মহিরুহ পতন, এর ফলে যে দৈন্যতা, এর ফলে বাংলা নাট্য জগতের যে নৈতিক মান, শুধু নাট্য জগৎ বললে ভুল হবে, আপনারা সকলেই জানেন, চলচ্চিত্র জগতেরও যে নৈতিক মান, সেটা একেবারে তলানিতে। এই মানুষগুলোর কোনো রিপ্লেসমেন্ট বা বিকল্প আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে, হয়তোবা সারা ভারতবর্ষ থেকে তৈরি করে উঠতে পারলাম না। এর ফলে যে নৈতিক অবক্ষয় এবং নাটকের জগতে যে নৈতিক দৈন্যতার সৃষ্টি হলো, তার সাথে লড়াইটা সেই মুহূর্তে একটা অসম লড়াই। এখন আমরা যারা ওই সময়টা কাটিয়েছি, ওই সময়টাতে যাপন করেছি, আমরা জানি ওই সময়কার আর্থসামাজিক পরিকাঠামো কেমন ছিল। একজন রাজ্য সরকারি চাকুরিজীবী 8-এর দশকের মাঝামাঝি বা 8-এর দশকে ঠিক কতটুকু বেতন পেতেন আমরা সকলেই জানি সে কথা। এবং সেইটা নিয়ে থিয়েটারে যাওয়া, ভ্যালু ফর মানি, মানে আমি যে সময় এবং টাকা আমি কোনো একটা নাটক দেখতে গিয়ে খরচ করব, তার যে ভ্যালু, আমার সময়ের মূল্য এবং আমার অর্থের, আমার খরচ করা অর্থের যে নৈতিক মূল্য, সেটা আমি পাবো, আত্মসন্তুষ্টি হবে আমার।
সেইটা দেওয়ার মতন কাজ তখন খুব কম হচ্ছিল। বাংলা চলচ্চিত্র জগতের দিকে যদি আমরা তখন তাকাই, তখন একজন দুজন পরিচালক যারা কাজ করছিলেন তারা মূলত একটা এলিট শ্রেণীকে টার্গেট করে কাজ করছিলেন। থিয়েটারের ক্ষেত্রেও একই কথা বলবো। কলকাতায় তখন যে থিয়েটারটা হতো সেটা মূলত একটা এলিট শ্রেণীকে, এবং মানে আমি এটা এখনো সমানভাবে সত্যি আমরা বলে থাকি, আমরা যারা নাটকের ছাত্র তারা আমরা বলি নাটকটা দেখতে যায় তারাই যারা নাটক করে অথবা নাটক শেখে। এখন এটা সমানভাবে সত্যি। একই সাথে ক্লাস এবং মাস এটা ধরার মতন কাজ তখন করছিল। সেই সময় আমি সেই সময় পার্থকাকুর সাথে আমার পরিচয় হয়নি, পরিচয় আমার অনেক পরে, আমার ৯ দশকের একেবারে শেষের দিকে ৯৮ সালে পার্থকাকুর সাথে আমি কাজ করতে শুরু করি। তখন মোটামুটি জলসাকুশি রেপার্টারি নাটক, আমি যে নাটক ২-৩টে কাজ করেছিলাম, তারপরে আর নাটক সেইভাবে কাজ করেন, নাটক প্রযোজনা করেন। তো পরবর্তীকালে আমি যখন ওনার কাজ সম্পর্কে অবগত হয়, কাজ যখন দেখি, মানে ওনার লেখা বা ওনার কাজের সম্পর্কে শুনি, তখন আমি মানে ভীষণ অবাক হয়েছিলাম এটা ভেবে যে ওই সময় এইরকম মফস্বলে বসে একজন মানুষ একার অর্থ প্রচেষ্টায় মাস এবং ক্লাসকে একসাথে অ্যাড্রেস করছে। একসাথে তার কাজ মাস এবং ক্লাস দুটো শ্রেণীর মানুষের ভালো লাগছে। এটা ছোট কথা না, এটার জন্য প্রচুর সাহস লাগে, এটার জন্য কলজেটা অনেক বড় হতে পারে। তো এককভাবে উনি প্রায় দুটো দশক ধরে এককভাবে নাটক প্রযোজনা করে গেছেন, নিজে লিখেছেন, নিজে মঞ্চস্থ করেছেন, প্রযোজনা করেছেন। এবং এ কথা এর আগে আমি এখানে যারা বলে গেছেন তাদের মুখেও শুনেছি এবং আমি নিজেও জানি, সেই সময় উনি যাদের নিয়ে কাজ করতেন, যে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করতেন, তারা কেউ কিন্তু সিজনড অভিনেতা অভিনেত্রী, অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন না। মানে যারা প্রতিনিয়ত চর্চায় আছেন, প্রতিনিয়ত মঞ্চ করছেন, এরকম কেউ ছিলেন না। একেবারে সাধারণ ঘর থেকে সাধারণ মানুষদের উনি তুলে এনেছেন, তাদেরকে প্রাণপণে নাটকটা বোঝানোর চেষ্টা করেছেন, শেখানোর চেষ্টা করেছেন, শিখিয়েছেন। তারপর মঞ্চে যখন নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে, তাদের দেখে তাদের আশেপাশের যে বন্ধুবৃত্ত বা তাদের আশেপাশের যে ঘনিষ্ঠ বৃত্ত, তারাও তাদেরকে চিনতে পারেন। ম্যাজিক এটা উনি দীর্ঘদিন প্রায় ২ দশক ধরে চালিয়ে গেছেন। এরপরে উনি, আমি যদি আজকের কথাও বলি, এরপরে উনি শুধু তো নাটক লেখেননি, উনি এবং শুধু নাটকের একটা প্রসেনিয়াম থিয়েটার উনি কাজ করেন। উনি শ্রুতি নাটক লিখেছেন, অনুনাটক লিখেছেন, উনি কাব্যনাটক লিখেছেন। এছাড়াও উনি অজস্র কবিতা, অসংখ্য গান উনি লিখেছেন, উপন্যাস লিখেছেন, আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন। এবং আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের যারা মানুষ, আমাদের কখনো এই আমি জানি না এই সাহস, এই দুঃসাহস কখনো হবে কিনা, আজকের মতন আজকে এই গ্লোবালাইজেশন পরবর্তী যে সময়, সেই সময়ে মানুষের হাতে একটু বেশি টাকা আছে, টাকা ইনকাম করার খুব রাস্তা পেয়েছে, অনেকগুলো পে কমিশন হয়েছে, তারপরেও সাধারণ অসাধারণ মানুষের এই দুঃসাহস কখনো হবে কিনা যে একটার পর একটা বই এইভাবে ২ মলাটের মধ্যে বের করা, মানুষের কাছে নিয়ে আসা।
একজন শিল্পী তার সার্থকতা কোথায়? একজন গান গাইতে পারে, সে নিজে বাথরুমে দাঁড়িয়ে গান গাইতে পারে, সে নিজে সন্তুষ্ট হতে পারে, কিন্তু একজন শিল্পী, প্রকৃত শিল্পী যিনি, তার কিন্তু সার্থকতা সেখানেই যখন সেই গানটা আরো 5 জনকে শোনাতে পারবে, 5 জনের মন ছুঁয়ে দিতে পারবে। একজন শিল্পী যিনি নাটক লিখছেন, নাটক করছেন, তার সার্থকতা সেখানেই যখন তিনি সেই নাটকটাকে অজস্র মানুষের সামনে নিয়ে গিয়ে উপস্থাপন করতে পারবেন। তো উনি বরাবরই সাহসটা দেখিয়ে এসেছেন এবং প্রতিবার সফল হয়েছে। এই যে প্রতিবার সফল হওয়া, এটার পিছনে কিন্তু কোনো রেসিপি নেই। একটাই রেসিপি আছে। আমি অনেক ভাবনা চিন্তা করেছি, কেননা আমাদের তো আমরাও চলছি জীবনে, আমাদের থেমে নেই, আমরাও চলছি। আজকের দিনে আপনারা সবাই জানেন, আজকের দিনে আইডল বা আদর্শের বড় অভাব, তাই না? আজকে তাকে আমরা আদর্শ করব। আজকের দিনে ছেলে মেয়েদের আদর্শ শাহরুখ খান, সলমান খান, তারা তো অনেক দূরের তারা, মিটমিট করে জলে চোখ ঝিলমিলিয়ে দেয়, তাই না? কিন্তু তাদের দেখে আমরা কি শিখব? কিন্তু তাদের যে আমাদের আশেপাশে এই যে হেজাগের লণ্ঠনের আলো, হেজাগের আলো, এরকম যারা আলো ছড়াচ্ছে, আমরা যদি তাদের লড়াইটা, তাদের দুঃসাহসটা থেকে আমরা খানিকটা নিতে পারি, আমরা যদি আমাদের মধ্যে এই অনুভবটুকু জাগিয়ে রাখতে পারি যে এই মানুষগুলোকে দেখব, জানবো এবং শিখবো, তাহলে মনে হয় আমরা মানুষ হিসাবে আরেকটু পরিণত হব, আরেকটু ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। এইটুকুই সার্থকতা। আমি জানি না ওনার লেখা আলোত্তীর্ণ হবে কিনা। আলোত্তীর্ণ হওয়া না হওয়া কালের হাতে, মানুষের হাতে নয়, কিন্তু উনি যে একের পর এক নিজের সমস্ত সৃষ্টিগুলোকে আমাদের সামনে নিয়ে এলেন, এই যে দুঃসাহসটা দেখালেন, উনি এটা নাও করতে পারতেন। আমাদের মধ্যে এরকম অনেক আছেন, অনেকেই আছেন যাদের সেই সাধ্য এবং সাধনা তিনটেই আছে, কিন্তু তারাও করে উঠতে পারি না। আমরা ভাবি আমাদের প্রভুত্ব, আমাদের বার্ধক্য আর একটু আপাত নিরাপত্তায় মোড়া থাকবে যদি আমাদের হাতে ওই কাঞ্চন মূল্যটুকু থাকে। উনি সেসব ভাবেন না। উনি ওনার প্রাণের আনন্দে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি আমাদের সাথে ভাগ করে নিতে চেয়েছেন। এখন আমাদের দায়িত্ব বলুন, কর্তব্য বলুন, বা মানবিকতা বলুন, বা বিচারবোধ, যাই বলুন না কেন, তা আমাদের উপর নির্ভর করছে যে সেই ভাগ করে নেওয়া বোধ, মনন আমরা থেকে আমরা সত্যিই কিছু শিখবো কিনা, আমরা সত্যিই কিছু নেব কিনা। এইটুকুই বলার, আর কিছু বলবো না। অনেক দীর্ঘায়িত হয়েছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, ভালো করে শারদীয়া কাটান।